হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওতে আমরা কথা বলবো অ্যাডভোকেটদের ইনকাম নিয়ে। তোমাদের মধ্যে অনেকেই কমেন্ট সেকশানে বা অনেক ভিডিওর কমেন্ট সেকশানে এটা জিজ্ঞেস করো যে অ্যাডভোকেটদের ইনকাম কীরকম হয়, কত টাকা তারা ইনকাম করতে পারে। তো অ্যাকচুয়ালি এই কোশ্চেনটার অ্যান্সার হয়ই না, কারণ তোমরা সকলেই জানো বা হয়তো ভবিষ্যতে জানবে যে অ্যাডভোকেট এবং ডাক্তার এইগুলো কিন্তু প্রফেশন। এবং ঠিক যেমন একটা ডাক্তার যটা পেশেন্ট পাচ্ছে সেটার উপর তার ফিজটা এবং তার মান্থলি যে ইনকামটা সেটা ম্যাটার করে, ঠিক তেমনই একজন অ্যাডভোকেট কটা কেস পাচ্ছেন এবং তার ফিস কত পার কেস বা পার হিয়ারিং, তার উপর কিন্তু তার ইনকামটা ম্যাটার করে। এবার এই অ্যাডভোকেট যারা হয় তাদের কিছু প্রকারভেদ থাকে, অর্থাৎ বিভিন্ন টাইপের হয়। ফার্স্ট স্টেজ হচ্ছে ইন্টার্নস, অর্থাৎ যারা ইন্টার্নশিপ করছে। ইন্টার্নশিপ কারা করে? যারা ল পড়ছে তাদের কিন্তু ইন্টার্ন বলা হয়, এবং তারা যে কাজটা করছে কোর্টে বা যে কাজটা শিখছে সেটাকে ইন্টার্নশিপ বলা হয়। তো এটা একজন সিনিয়রের আন্ডারে করতে হয়, এবং যদি আপনার কোর্স কমপ্লিট হয়ে যায় এবং যদি আপনি কোর্টে প্র্যাকটিস করেন একজন সিনিয়রের আন্ডারে, তখন হবেন আপনি জুনিয়র। ইন্টার্ন এবং জুনিয়রের মধ্যে এটাই পার্থক্য। ইন্টার্নরা এখনও কলেজে পড়ছে বা কোর্সের মধ্যে রয়েছে, এবং জুনিয়রদের কোর্স কমপ্লিট হয়ে গেছে। দেখুন, জুনিয়র অ্যাডভোকেটদের কাজ হচ্ছে প্রথমে কাজ শেখা। আপনি অ্যাজ এ ইন্টার্ন হয়তো সবসময় ঠিকভাবে কাজটা শিখতে পারবেন না বা সময় দিতে পারবেন না, কিন্তু জুনিয়র হিসেবে আপনার প্রথম যেটা উদ্দেশ্য হবে কাজটাকে শিখে নেওয়া। টাকা পয়সার কথা প্রথমে মাথাতে আনবেন না। যদি টাকা পয়সা নিয়ে আপনি ফার্স্টেই ভাবতে শুরু করেন তাহলে কিন্তু আপনার বহুত দিন ধরে অ্যাজ এ জুনিয়র আপনি থেকে যাবেন। ইন্ডিপেন্ডেন্টলি আপনি কিন্তু প্র্যাকটিস করতে পারবেন না অ্যাজ এ সিনিয়র। তো জুনিয়রদের ক্ষেত্রেও মোটামুটি মাসে 10 থেকে 12,000 টাকা ইনকাম কিন্তু একটা অ্যাভারেজ ধরা যেতেই পারে। কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমি যেহেতু বললাম যে অ্যাজ একজন ডাক্তারের যেরকম ইনকামটা ম্যাটার করে তার কটা পেশেন্ট হচ্ছে কিংবা তার ফিস কত সেটার উপর, ঠিক তেমনই একজন জুনিয়রেরও কিন্তু সেটাই ম্যাটার করে যে তার সিনিয়র কটা কেস পাচ্ছে এবং তার সিনিয়রের ফিসটা কত। সেই অনুযায়ী সিনিয়র কিছু টাকা নিজে রাখবেন এবং কিছু টাকা জুনিয়রকে দেবেন, এটাই হয়ে থাকে। এবং সিনিয়রদের যে ফিস সেটা কিন্তু অনেক হয়। একজন অ্যাডভোকেট যিনি সুপ্রিম কোর্টে প্র্যাকটিস করেন তারা কিন্তু কয়েক লাখ টাকা, 1 কোটি টাকাও একটা কেসের মধ্যে দিয়ে পাচ্ছেন এরকম শোনা যায়। তবে সেটা কিন্তু খুব রেয়ার এবং কম। দেখুন, আপনার যদি একটা মাসেতে কোনো কেস নাই আসে তাহলে কিন্তু আপনার মাসে কোনো ইনকামই হবে না, এবং হয়তো একটা মান্থে আপনার এত কেস চলে এলো যে আপনার ইনকাম হয়তো হঠাৎ করে এক মাসে হয়ে গেল 3 থেকে 4 লাখ টাকা। এবং আপনি যদি কোনো ডিস্ট্রিক্ট কোর্ট বা লোয়ার কোর্টে প্র্যাকটিস করেন সেখানে যদি আপনার এরকম একটা মান্থলি ইনকাম হয়ে যায় তাহলে কিন্তু সেটা বিরাট ব্যাপার। তো আপনার অ্যাজ এ অ্যাডভোকেট যেটা চেষ্টা থাকবে সেটা হচ্ছে যে ফার্স্টে লোয়ার কোর্ট এবং ডিস্ট্রিক্ট কোর্টে প্র্যাকটিস করে কাজটা শিখে নেওয়া, এবং তারপরে হাইকোর্ট এবং পরবর্তী ক্ষেত্রে সুপ্রিম কোর্টে যাওয়ার একটা প্ল্যান নেওয়া। এবং সিনিয়র তারাই হয় যারা কিন্তু ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করে। সিনিয়র হওয়ার জন্য কিন্তু কোনো এজ লিমিট নেই যে এত বয়সের পর থেকে আপনি সিনিয়র। আপনি যদি 2 থেকে 3 বছর জুনিয়র থাকার পর ইন্ডিপেন্ডেন্টলি প্র্যাকটিস করেন এবং সেরকম আপনার পরিচিতি হয়ে যায় বা লোকজন আপনার কাছে হয়তো ডাইরেক্ট কেস আনা শুরু করছে, আপনার অনেক ক্লায়েন্ট হচ্ছে, তাহলেও কিন্তু আপনি সিনিয়র। তো এই ব্যাপারগুলো মাথায় রাখবেন। এবং আরেকটা জিনিস থাকে গভর্নমেন্ট পাবলিক প্রসিকিউটর। ধরুন আপনি সরকারি উকিল, যে কেসটা পুলিশ পাচ্ছে সেই কেসটা আপনি কোর্টেতে সরকারের তরফ থেকে আপনি পেশ করছেন, তখন আপনাকে কিন্তু পাবলিক প্রসিকিউটর বলা হবে। আর এটার জন্য আপনাকে সরকার থেকে টাকা দেওয়া হয়। আপনি আপনার ক্লায়েন্টদের কাছ থেকে কিন্তু কোনো রকম টাকা পাবেন না। তো সরকার থেকে মান্থলি বেসিসে যেরকম সরকারি চাকরির একটা ইনকাম হয় বা একটা মাইনে পাওয়া যায়, ঠিক তেমনি আপনাকে কিন্তু গভর্নমেন্ট পাবলিক প্রসিকিউটর হিসেবে একটা মাইনে দেওয়া হয়। এই মাইনেটা ডিস্ট্রিক্ট কোর্ট, লোয়ার কোর্ট কিংবা হাইকোর্টে ম্যাটার করে যে কোন কোর্ট, সেই অনুযায়ী স্যালারিটা বাড়তে থাকে। হাইকোর্টে একটু বেশি হবে, লোয়ার কোর্টে একটু কম হবে, ডিস্ট্রিক্ট কোর্টে একটুখানি বেশি হবে, কিন্তু হাইকোর্টের থেকে ডিস্ট্রিক্ট কোর্টে কিন্তু কম হবে। তো এরকম টাইপের ফিস বা স্যালারিটা হয়। অ্যাডভোকেটরা কোনো ফিস পান না। যদি আপনি গভর্নমেন্ট পাবলিক প্রসিকিউটর হন এক্সাম দিয়ে কিংবা কোনো আপনাকে বার কাউন্সিল যদি সিলেক্ট করে, তাহলে কিন্তু আপনি গভর্নমেন্টের পক্ষ থেকে টাকা পাবেন। তো এটাই হচ্ছে অ্যাডভোকেটদের ইনকামের
একটা অ্যাভারেজ হিসাব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ধন্যবাদ।